ছোটবেলায় আমি তো অনেকবার শুনেছি আমার মা ঠাকুমা বা দিম্মার মুখে যে এমন কোনো জায়গায় তুমি যদি গেছো গিয়ে একটু গাটা ছমছমে বা পরিবেশটা দেখে তোমার একটু ভয় ভয় মনে হচ্ছে, তাহলে নাকি 1 2 3 তিনবার ক্ল্যাপ বাজিয়ে বলতে, মনে মানে জোরে জোরে বলতে যে যে আছো সরে যাও, মনে মনে রাম নাম জপ করতে। মানে যখন তোমার ফিল হয় যে জায়গাটা হয়তো, পরিবেশটা হয়তো কোথাও না কোথাও একটু স্পুকি বা একটু ক্রিপি বা একটু ভয়ঙ্কর। তোমাদের মধ্যে কারা কারা এই কথাটা শুনেছো, বা কাদের ঠাকুমা দিম্মারা এই সাজেশনটা তোমাদেরকে দিয়েছে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে আসাম স্পেশাল দুটো ঘটনা আসামের থাকবে। একটা তো আমাদের জয়দা, জানোই তোমরা, জয় ভৌমিক উনি পাঠিয়ে দিয়েছেন, এবং আজকে কিন্তু ভাস্কর দে ধুবড়ির থেকে ওর ঘটনা থাকছে। তো ভাস্করের ঘটনার সঙ্গে কিন্তু ও একটা মন্দিরের ফটো অ্যাটাচ করে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা ভাবছো জয়দা এবং ভাস্করের মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে, কি করে করবে? করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। আহ রিকোয়েস্ট থাকবে যে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। তো চলো শুরু করছি প্রথমে জয়দার ঘটনা। তো জয়দার না, এটা ফ্রেন্ড একজন, সে অ্যাসামিস। জয়দারা তো বললাম একটু মালিগাঁও সাইড, ওখানে সাইডে ভাড়া থাকে, ভাড়া থাকতো আর কি। তো এখন জয়দা নিজে ফ্ল্যাট নিয়ে নিয়েছে। তো জয়দার এক কালিগ, সে পরে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো ওর নাম ছিল বিজু, বিজু মেধি বলে। ও অ্যাসামিস ছিল। ওরা না ওই 6 মাইল 9 মাইল, 9 মাইল বলে যে জায়গাটা আছে, যারা গুয়াহাটি বা আসামের বাসিন্দা বুঝতে পারছো গুয়াহাটির কোন জায়গার কথা বলছি। 6 মাইল 6 মাইল 9 মাইল যেটা হয়, ওইখানে এই বিজু মেধি থাকতো। তো বিজু ওদের সঙ্গে না একটা ঘটনা শেয়ার করছে, মানে জয়দার সঙ্গে। জয়দা যখন আমার কথা বলেছে তখন বলছে যে মুরসরত আছে, তুমি কব পারা। তো ও আর কি শেয়ার করেছে যে আমার কাছে আছে, তুমি বলতে পারো। তো ঘটনায় আসছি। বিজু মেধি যেহেতু অ্যাসামিস, তো ওর না নিজের মামাতো বোন, মানে মামা থাকে চিরাং ডিস্ট্রিক্ট, ওই বঙ্গাইগাঁওর ওদিকে। হ্যাঁ, তো ওরাও অ্যাসামিস। হ্যাঁ, ওর মানে যেহেতু বঙ্গাইগাঁও থাকে, ওর একটা বোন আছে যার নাম মীনাক্ষী, মানে মামাতো বোন মীনাক্ষী। ও কোনোদিনও জানো তো শিলং দেখেনি। তো তখন অলরেডি বিজু কিন্তু চাকরি করে। বিজুর এক ছোট বোনও ছিল, বোনের সঙ্গে কিন্তু মীনাক্ষীর বেশ ভালো রিলেশন, বন্ধুর মতো রিলেশন, যদিও মীনাক্ষী বিজুর বোন থেকে প্রায় 4 5 বছরের বড়। তো মীনাক্ষী আর কি তোমার দিল্লিতে পড়াশোনা করছিল। তো একবার ছুটিতে এসে আসার পর বিজু বলছে যে তুই তো কোনোদিনও শিলং ঘুরিসনি, আর 6 মাইল 9 মাইলে বুঝতেই পারছো, ওখান থেকে যদি আমরা মানে ওই বাইনিহাটের ওদিকে তো ডান দিকে টার্ন নিলেই শিলংয়ের রাস্তায় পৌঁছে যায়। তো বলছে আয় তোকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো শিলং, সত্যি কথা বলতে গেলে নর্থ ইস্টের বাইরে যারা থাকে কত দূর দূর থেকে মানুষ আসে, ফরেন থেকে মানুষ আসে শিলং দেখতে, হোয়ারেস মিনাকে কিন্তু শিলং দেখা হয়নি। তো ও তো খুব খুশি, বলছে ঠিক আছে তাহলে হলে মই আহি আস, মানে ঠিক আছে আমি তাহলে আসছি। তো ঠিক আছে, ও মানে ও তো ইউজ টু, ট্রেনে উঠিয়ে দিয়েছে বঙ্গাইগাঁও থেকে, ও গুয়াহাটি স্টেশনে নেমে বিজু রিসিভ করে নিয়েছে, তারপর ওরা 6 মাইলের ওদিকে চলে গেছে। ঠিক আছে। তো যেহেতু শিলং আর্লি মর্নিং এ যদি যাও, মানে গুয়াহাটির থেকেও আমিও অনেকবার গেছি, আর্লি মর্নিং গিয়ে পুরো শিলংটা ঘুরে তুমি বিকালবেলা কিন্তু রিটার্ন করে আসতে পারবে, অতটা কোনো এত বেশি দূরও না। তো ওরা ওরকমই প্ল্যান করেছে যে চেরাপুঞ্জি বাগেরা ঘুরবো না, শুধু শিলংটা ঘুরবো, যেখানে মেয়েটার কোনো কিছুই দেখা হয়নি। তো ঠিক আছে বলে আর্লি মর্নিং বেরিয়ে যাব। তো কে কে বেরোবে? তো বলছে যে বিজুর যে ছোট বোনটা, ওর নাম আমি এখানে, যদিও জয়দা নাম মেনশন করেনি, আমি আমার সুবিধার্থে একটা নাম দিয়ে দিচ্ছি, মান্টি এবং মীনাক্ষী। হ্যাঁ, এই তিনজন বেরিয়েছে। ওদের অল্টো গাড়ি ছিল তখন। আর তখন মোবাইল এসছে, কিন্তু কিপ্যাড মোবাইল, আমি তখনের কথা বলছি। ঠিক আছে, তো ওরা বেরিয়ে গেছে। এই ক্ষেত্রে আমি বিজুদের বাড়ির একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই। হ্যাঁ, তো একটু পাহাড়ি এলাকা, বুঝেছো, উঁচু নিচু একটু পাহাড়ি এলাকা। ওদের যে বাড়িটা বানিয়েছে আহ একটু পাহাড়ি এলাকায় বানিয়েছে, মানে একটু মানে উঠতে হয়, উঠে তারপর বাড়িটা। আর বাড়িটা ছাদ ঢালাই দেওয়া হয়ে গেছে, নিচে ঘর বাড়ি আছে, কুয়া আছে। পাশের বাড়িও মানে যারা আছে ওদেরও কুয়া, আর কি কুয়া সিস্টেমটা ওইখানে বেশি, কুয়া আছে আর কি, ইজিলি আর কি জল পাওয়ার জন্য। আর একটু বেশ গাছগাছালি আছে। আর যেহেতু বললাম যে একটু উপরে উঠতে হয়, স্ট্রিট লাইট মানে বসানো আছে, তো রাস্তার স্ট্রিট লাইটটাও পড়ে। আর ওই উপরে উঠার জন্য যে ওদের তোমার মেইন গেটের ওদিকেও ওরা একটা লাইট টাঙিয়ে রেখেছে আর কি, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। তো ওরা তো সকালবেলা গেছে, গিয়ে শিলং ঘুরিয়েছে। শিলং এর তো জানোই, যারা জানো না বলে দিচ্ছি, শিলং পিক আছে, তারপর হলো এলিফ্যান্ট ফলস আছে, তারপর অনেক বিডম, বিডম বিশপ যদিও একটু দূর পড়ে, তারপর পুলিশ বাজার আছে, তারপর হলো আরো অনেক সুন্দর সুন্দর শিলং এর তো জায়গা আছে। ওগুলি ঘুরেছে, ঘোরার পর তো রিটার্ন করবে ওখানে। শিলং মানে মেঘালয়ের যে কুজিন গুলি থাকে, যেহেতু আসামের
যদিও সব অ্যাসামিসরা খায় না, কিন্তু বিজুরা ড্রাই ফিশটা খায়। এবং শিলংয়ে কিন্তু খুব দারুণ দারুণ, মেঘালয় যারা থাকে খাসি জয়ন্তীরা, ওরা কিন্তু খুব মানে ড্রাই ফিশের নানা রকম ওদের কুজিনটা মানে ট্রাই করতেই পারো, খুব ভালোই বানায়, মানে যারা ড্রাই ফিশ খায় ওদের ভালোই লাগে। তো ওরা সব খেয়েছে, খেয়ে টেয়ে ঠিক আছে আসছে আসে, তো তখন বিজুর গ্যাসও হয়েছে আর ওর ইউরিন পেয়েছে। তো আস্তে আস্তে বাইনিহাট পাইনি, বাইনিহাট পাওয়ার ধরো আধা ঘন্টা আগে উনি একটা জায়গায় গাড়িটা থামালো। থামানোর পর মীনাক্ষী বিজুর সঙ্গেই বসেছিল, মান্টি মানে ছোট বোন পেছনে বসছিল, আর গল্প তো তিন ভাই বোন মিলে করছি। তো বলছে যে কি হল তোর, বলছে না মানে পেচ্ছাপ করতে মানে পেচ্ছাপ করতে হবে। তো বলছে যে এখানে যদি পেট্রোল পাম্প টাম থাকে ওখানে, তো তখন কিন্তু আমি বললাম কিপ্যাডের মোবাইল ওরকম করে সার্চ করে, কিন্তু গুগল সার্চ করে যে পেট্রোল পাম্প কোথায় আছে ইজিলি কিন্তু পাওয়া দুষ্কর আর কি, কিপ্যাডের মোবাইলে থোড়ি না ইয়ে করবে। ঠিক আছে ফাইন। তো বলছে যে ঠিক আছে আমি করে নিই, আমি আর পারছি না, মানে অসুবিধা হচ্ছে। যে ঠিক আছে। তো বিজু বেরিয়ে গেছে, মীনাক্ষী আর মান্টি কথা বলতে বলতে, মানে যেহেতু অল্টো গাড়িটা পাশ দাঁড় করেছে, বলতে বলতে না হঠাৎ দেখে একটা গেট, ছোট্ট গেট, গেট ঠিক আছে, এবং ওই তোমার খড়ি, তেরা বেঁকা খড়ি দিয়ে না যেমন একটা বেড়া টাইপের করা। তো বলছে এটা কি? তো মান্টি বলছে হতে পারে যে ওই স্ট্যাপ কাল্টিভেশন হয়তো করছে কেউ, বা ওরকম কোনো কিছু, ওটার জন্য গেট দিয়ে রেখেছে যাতে কেউ না যেতে পারে। তো একটু উৎসুকতা বসে না ওর, একটু এগিয়েছে, মানে গেটের ভিতরে ঢুকতে পারেনি, দেখে কি ওটা ছোট মোটো একটা কবরস্থান। আমি এর আগেও অনেকবার বলেছি মেঘালয়ে কিন্তু প্রচুর খ্রিস্টান সম্প্রদায়ের লোক আছে, মানে যারা কনভার্ট হয়ে গেছে, বা মেঘালয়ের আদিবাসীরা ওরা কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাই মেঘালয়ে কিন্তু ক্রিসমাসটা খুব বড় সড়ো করে সেলিব্রেট করা হয়। তো বোঝাই যাচ্ছে কোনো আর কি হয় না যে কোনো একটা বংশের হয়তো ছোট মোটো একটা কবরস্থান আর কি, মানে ওরকম সিমেট্রি আর কি, খ্রিস্টানদের সিমেট্রি। তো না দেখে না অনেক সময় দেখবো সিমেট্রি দেখলেও কিন্তু এরকম করে আমাদের হাত উঠে যায়, আমরা তো এরকম করে প্রণাম করি, বা কবরস্থান দেখলে আমি কিন্তু এরকম করে প্রণাম করি, মৃত ব্যক্তির আত্মাদের শান্তি কামনার জন্য। হ্যাঁ। তো ওদের বলছে কি, বিজু বলছে যে পরে তো মানে মান্টি আর মীনাক্ষী সবকিছুই বিজুকে বলেছে। তো বলছে ওই সময় এতটাই ওরা ভয়ার্ত হয়ে গেছিল দেখে না, ওদের না কবরস্থানটা দেখে কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। তখন মীনাক্ষী বলছে বলাই মানে এখান থেকে চল চল শিগগিরি চল, জায়গাটা না আমার একটু কেমন কেমন লাগছে, গাটা ছমছম করে উঠলো। তখন মান্টি বলছে যে না নেই, মানে কবরস্থান শ্মশান দেখলে একটু মন ছমছম করতে থাকে, মনটা খারাপ থাকে, যেহেতু জানি এখানে শেষ মানে মৃত্যুপথ, যারা আফটার ডেথে এখানে আসতে হয়, একটা মন খারাপের পরিবেশ এখানে থাকেই সবসময়, একু না হয় মানে কিছু না, চিন্তা করিস না, চল চল। কিন্তু মান্টি বলছে যে তুই কিন্তু, আমারও জানিস তো তোকে বলিনি, আমারও কিন্তু প্রথম দেখি না কেমন গাটা শিউরে উঠেছিল। কথা বলতে বলতে বোন এসছে, তো দেখে যে বিজু আসছে আস্তে আস্তে। তখন হঠাৎ মান্টি মীনাক্ষীকে বলছে আচ্ছা বা, মানে বা মানে মানে দিদি বলে বলছে আচ্ছা বা তয়, মানে তুই কোনো বাজে গন্ধ পাচ্ছিস? তো মীনাক্ষী বলছে না ওরকম কোনো গন্ধ গন্ধ তো পাচ্ছি না। বলছে জানি না, হঠাৎ করে আমার নাকে এমন ভাবে আসলো না, এখন নাক থেকে গন্ধটা যাচ্ছে না। তো বিজু এসছে, বিজু এসে বলছে যে, বিজুকে বলছে যে তোর এত দেরি লাগছে কি করতে গেছিস, নাম্বার ওয়ান করতে গেছিস না নাম্বার টু করতে গেছিলি, এত দেরি লেগেছে? তো বলছে না না অ্যাকচুয়ালি তো বললেই তো হয় না, আমিও তো, আমারও তো একটু লজ্জা শরম আছে, আমি একটু আড়াল খুঁজে আর কি খুঁজছিলাম যাতে পট করে রোড থেকেও না দেখা যায়। ঠিক আছে ফাইন। তো বলছে যে ঠিক আছে। তখন মান্টি বলছে যে দাদা মানে জানো আমার না কিরকম গুন্ধাইছে, মানে কিরকম কিরকম গন্ধ লাগছে নাকের মধ্যে, জানি না হঠাৎ করে কিভাবে নাকে গেল গন্ধটা। তো বলছে তখন বিজু বলে কোথাও গেছিলি নাকি তোরা দুটা? তো বলছে না, মীনাক্ষী বলছে না ওই ওখানে গেছিলাম, ওখানে দেখে একটা ছোট মোটো সিমেট্রি দেখে আমার কেমন লাগলো, আমরা চলে এসেছি। তো বলছে এইটা না, রাস্তাঘাটে এরকম অনেক সিমেট্রি দেখবি, অনেক সময় কি হয় মানে পরিবারের এরকম একটা জায়গা থাকে যে মৃত্যু হলে ওরা এখানে মানে কবরস্থ করে আর কি, মানে খ্রিস্টানরা। তো বলছি এরকম ছোট মোটো তোর কবরস্থান দেখতেই পাবে, এটা কিন্তু ফ্যাক্ট, আমি নিজেও দেখেছি, মানে চেরাপুঞ্জি যেতেও এই জিনিসটা আমি দেখেছি। ঠিক আছে। তো ওরা ওরা তো মানে ঘরে চলে গেল। ঘরে আসার পর মানে বেশ 7:30-8টার মধ্যে ঘরে পৌঁছে গেছে। ঠিক আছে, কিন্তু তোমার মান্টির নাক দিয়ে ওই গন্ধটা কিছুতেই যাচ্ছে না। তো সেদিন তো মীনাক্ষী আর মান্টি একসঙ্গে ঘুমাবে, তো ওর মাকে বলেছে যে কিরকম নাকে একটা গন্ধটা লেগেছে, অনেক সময় হয় না একটা গন্ধ লেগে গেলে দেখবে, গন্ধ হয়তো তুমি জায়গাটা ছেড়ে এসছো, গন্ধটা তোমার নাক থেকে যায় নাই, সেম উইথ মান্টিরও হচ্ছিল। তো ওই দিন ও কিছুতেই কি বলে, আমি আমি কিছু খেতে পারবো না, গন্ধটা মানে এমন ভাবে নাকে ঢুকেছে, আমি খেলে এখন আমার বমি হয়ে যাবে। তো জোর ঠোর করে ওকে দুধ বাগেরা দিয়েছে। দেওয়ার পর মান্টি এবং মীনাক্ষী ঘুমিয়েছে। ঘুমানোর পর হঠাৎ মীনাক্ষীর ঘুম ভাঙে, যেহেতু বললাম অলরেডি ওদের ইয়েতে কুয়া আছে। ও দেখেছে কি কুয়ার মধ্যে দেখবে বালতি ফেললে না ছাপাং করে একটা আওয়াজ হয়, সেম আর কি, বোঝাই তো যায় রাত্রবেলা যেহেতু নিঃসুপ একদম, আরো স্পষ্ট বোঝা যাচ্ছিল খাটাং করে যেমন কুয়ার মধ্যে কেউ বালতি পড়েছে এবং ক্যাঁচ ক্যাঁচ করে জল তুলছে।
তো ওরা ভেবেছে যে হতে পারে, যদিও মানে কুয়ার থেকে না, তোমার কুয়ার মধ্যে মেশিন ফিট করাও আছে, ওখান থেকে কিন্তু জল উঠে উঠে ট্যাঙ্কে অব্দি ভরে। আর বাইরে যদি কাপড় ঠাপড় ধোয়ার কিছু থাকে বা বাইরের কাজটা তখন কুয়োর জলে করা হয়। তো বলছে এত রাত্রে কে করবে, কুয়ার জল কে উঠাচ্ছে? তো বলছে হতে পারে হয়তো মানে ঘরের মানুষের, পিসির হয়তো কোনো কাজের দরকার পড়েছে হয়তো। তো মীনাক্ষী যেটা বললো, এভরি 35 থেকে 40 মিনিট অন্তর অন্তর কেউ কুয়ার মধ্যে ঝাপাং করে ফেলছে আর মানে জল তুলছে। ঠিক আছে, ফাইন, গেল ওই দিনটা। তো পরের দিন সকালবেলা মীনাক্ষী ওর পিসিকে জিজ্ঞেস করছে যে পিসি তুমি মানে কালকে কি কুয়োর রাত্রেবেলা এরকম জল উঠিয়েছে, এত ঘন ঘন জল উঠাচ্ছিলে? পিসি বলছে তুই ভুর মাথা পাগল নাকি, অত রাত্রেবেলা আমি কেন জল উঠাবো? আর আমার তো ঘরেই সব সিস্টেম করা আছে, হ্যাঁ, মোটর চালিয়ে দিলে কুয়ার থেকে জল উঠে যায়, কোনো তো প্রবলেম নেই। তো বলছে না জানো, মানে জানি না কেন কালকে একটুক্ষণ অন্তর অন্তর, মানে এক্সাক্ট যদিও টাইমটা বলেনি, বলছে আধা ঘন্টা 30-40 মিনিট অন্তর অন্তর মনে হচ্ছে কেউ কুয়োতে বালতি ফেলছে আর জল উঠাচ্ছে। ঠিক আছে, গেল। তো ওই দিন না ওদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। তো ওরা তো 9 মাইল 6 মাইলে থাকে, ওদের নিমন্ত্রণ ছিল মালিগাঁও পাণ্ডু, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, গুয়াহাটি বাসীরা বুঝে গেছে। তো ওটা বিজুর কোনো কলিগের বা কোনো মানে খুব ভালো ফ্রেন্ডের আর কি, কোনো ওর বিয়ে বা বোনের বিয়ে, মানে মোট কথা এমন ভালো একটা রিলেশনের বিয়ে ছিল না, যে ওর সব সমস্ত ঘরের পরিবারকে ইনভাইট ছিল এবং যেতেই হবে ওই বিয়েতে। তো মীনাক্ষীকে বলছে যে চল তুইও চল আমাদের সাথে। ও এত ভালো বন্ধু, আমি বলবো তুই আমার কাজিন, আর তোর কথা তো বলি আমরা যে তুই দিল্লিতে পড়াশোনা করিস। তো মীনাক্ষী বলছে দূর, আমার ভালো লাগে না, কাউকে চিনি না, আর অযাচিত ভাবে যেতে একটু লজ্জা করে। ডেফিনেটলি ছোটবেলা দেখো অনেকেই হয়তো গেছি এরকম নিমন্ত্রণ, মামার বাড়ি গেছি নিমন্ত্রণ পেয়েছি, আমি গেছি, হ্যাঁ, কিন্তু বড় হওয়ার পর তো এটা ভালো লাগে না, না কেমন যেন লাগে, নিজের কেমন কেমন একটা বাধে। তো বলছে মীনাক্ষী বলছে এখন না হয় মানে তোরা তো চলেই আসবে রাত্রেবেলা? বলছে হ্যাঁ হ্যাঁ চলে আসবো, রাত্রেবেলা তো চলেই আসবো। বলছে তাহলে চিন্তা কি, তো আমি তো এমনিও তো একা থেকে, আমি দিল্লিতে কুনসে আমার সঙ্গে কে থাকে? তো বলছে যে ঠিক আছে তুই পারবি তো, দেখ বারবার বিজু বলেছিল তুই চল, কিচ্ছু হবে না, ও আমার এত ঘনিষ্ঠ না, বরং তুই গেলে উল্টা খুশি হবে। তো মীনাক্ষী যাবে না, ঠিক আছে। তো বলছে যে রাত্রে আসতে কিন্তু দেরি হবে, তো আমি যখন ফোন করব, আমি আসার পর ফোন করবো, দেন হলে তুই দরজা খুলবি, আদারওয়াইজ দরজা কিন্তু খুলবি না। বলছে ঠিক আছে, কোনো হয় তুই চিন্তা করিস না, কিছু হবে না, আমি ম্যানেজ করে নেব। তো মানে ওর মীনাক্ষীর পিসি পিসা মান্টি বিজু ওরা ওদের গাড়ি করে, বিজুই ড্রাইভ করছিল। তো ও গাড়ি করে মালিগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিল। আমি বললাম যে যেহেতু ক্লোজ, মানে খুবই ক্লোজ ওদের রিলেশনে, তো একটু তো দেরি লাগবে, থাকবে পার্টিতে। ওরা যেতে যেতেই 8টা পরে বেরিয়েছে, তো ওখান থেকে 6 মাইল থেকে মালিগাঁও যেতে বেশ সময়ই লাগে। ঠিক আছে। তো ওর পিসি তো রান্না করে থুয়ে গেছে, ও ডিনার বিনার করে বলছে না ঘুমিয়ে থাকি, ওরা কখন না কখন আসবে, মোবাইল তো আছে, কিপ্যাডের মোবাইল তো আছে, ফোন করে নেবে। ঠিক আছে। ও ঘুমিয়ে গেছে, হ্যাঁ, ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ না মনে হচ্ছে ওর যে বোন মান্টি, ও মান্টির আবার পায়ের নুপুর পরার অভ্যাস আছে আর কি, একটু বেশি ওই চেন আলা নুপুর যে একটু একটু ঘুঙ্গু থাকে ওইরকম, ছম ছম মানে মান্টির পায়ের আওয়াজ ও পেয়েছে। উঠেছে, মানে আধো আধো চোখ খুলে না মানে বোঝা যাচ্ছে যে মান্টি যেমন পুরোপুরি খাটের এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার ঘোরাঘুরি করছে, হ্যাঁ। তো তখন না ও বলছে, মানে ঘুমের চোখে বলছে কি তয় আহিলি, মানে মান্টিকে জিজ্ঞেস করছে তুই আসলি নাকি, কোনো উত্তর নেই। চোখ খুলে দেখে ঘরে কেউ নেই। তো ও না লাইটটা অন করেছে, অন করার পর না ও ভাবছে যে মান্টি কি করে আসবে, মানে যেহেতু আর কি ওরা বাইরে তালা দিয়ে যায়নি, কারণ যায়নি বাই চান্স যদি ওরকম কোনো এমার্জেন্সি হয় তাহলে তো মীনাক্ষী বের হতে পারবে না, ওর জন্য বলছে তুই ভিতর দিয়ে লক করে রাখিস, আমরা মোবাইলে ফোন করবো, দেন অনলি তুই খুলবি, হ্যাঁ। ওই আমাদের কিন্তু দেশি সিস্টেমেরই তালা ছিল ওদের। তো বলছে যে আমি তো দরজা খুলিনি, দরজা না খুললে তো ওরা মানে ভিতরে ঠুমাবই নোয়ারিব, মানে ভিতরে আসতেই পারবে না, তাহলে কি করে আসলো? মানে আমি কি ঘুমের চোখে স্বপ্ন দেখেছি, বা এটাও হতে পারে যে ওরা আসবে আসবে ওই টেন্ডেন্সি, ওই একটা মনোভাব নিয়ে ঘুমিয়েছি, তাই হয়তো এই জিনিসটা আমার মনে হয়েছে। তো একটুক্ষণ বসে ও ধাতস্থই হয়েছে। ইন দ্যাট টাইম ওই বাইরের দরজায় কেউ যেমন নক করছে, বিজুর গলা দিয়ে কেউ যেমন বলছে আই খুল খুল, হ্যাঁ আমি আহিগুলো, মানে আমরা এসে গেছি খোল। তো এটার পরে তো বলছে যে হ্যাঁ হ্যাঁ আহি মানে রব, আমি আসছি বলছে। তো একটু পরে আবার পিসি যেমন ওরা তর্স হয়েছে না, তাড়াতাড়ি দরজা ধাক্কাচ্ছে। তো ও দরজা খুলতেই যাবে, হঠাৎ মনে পড়লো যে আরে ওরা তো বলেছিল যে আমাকে ফোন করবে, হ্যাঁ, ফোন না করে মানে কেন ওর আরো ডাউট লেগেছে, যেহেতু বললাম ওই গেটের মেইন গেটের ওখানেও একটা লাইট আছে, মেইন গেটটাও তো বন্ধ করে এসছে, মেইন গেটটা না খুললে হয়তো বিজু লাফ মেরে চলে আসতে পারবে, পিসি তো আসতে পারবে না শাড়ি ঠাড়ি মেখলা চাদর পরে, রাইট?
তো বলছে এটা তো কি করে পসিবল, ওর না ডাউট হয়েছে। ডাউট হওয়ার সঙ্গে সঙ্গে কি করেছে, মানে ওদের যে এন্ট্রান্সের মানে ঘরে ঢোকার যে গেটটা, ওইটার পাশে না একটা তোমার জানলা ছিল, কাচের জানলা, গ্রিল দেওয়া। ওটা পর্দাটা সরিয়ে এরকম করে দেখেছে। আর আমি বললাম লাইট অন ছিল মেইন গেটের, যেটা দিয়ে মানে পুরাপুরি এই জায়গাটা আলোকিত, দেখে কেউ নেই। ও না পুরো ভয় পেয়ে গেছে, মানে ও যা শুনেছে যে পুরো বিজু, এবং বিজুর পরে ওর পিসির আওয়াজ শুনেছে, বাট ও এখন দেখছে কেউ নেই। ওর সঙ্গে সঙ্গে আবার বেডরুমে গেছে, মোবাইল আনিনি। ও কিপ্যাডের মোবাইল থেকে সঙ্গে সঙ্গে বিজুকে ফোন করে বলেছে যে তোরা কি চলে এসছিস? বলছে না না আসিনি, আর আসলে তো বলেছি তোকে ফোন করবো, তুই এখনো ঘুমাসনি? বললাম ঘুমিয়ে যেতে, বেকার বেকার এত রাত্রে জেগে উঠে এসছিস, জেগে রয়েছিস। বলছে না না আরো কি মান টাইম লাগবে? বলছে আর কত সময় লাগবে? তো বলছে আমরা আরো 15-20 মিনিটের মধ্যে পৌঁছেই যাব আমরা, মানে তোর উলুবাড়ির ওদিকে চলে ক্রস করে দিয়েছে, আরো ধরো 15-20 মিনিটের মধ্যে আমরা চলেই আসবো। ঠিক আছে, ও আর ঘুমায়নি, ও ওয়েট করছে। ঠিক ঠিক যখন মেইন গেটের ওরা এসছে, তখন বিজু ফোন করেছে, যে বলছে যে তুই বাইরের গেটটা খোল। হ্যাঁ, তো ঠিক আছে, ও গেছে, যাওয়ার পর বাইরের গেট খুলেছে, গেট খুলেছে। খোলার পর এসে মানে ওরা বুঝতে পারছো পুরো ঘেমে নিয়ে শেষ মীনাক্ষী। তখন পিসি বলেছে কি হলো, গা বেয়া লাগিয়ে আছে নাকি, মানে শরীরটা কি খারাপ লাগছে নাকি তোর? তখন বলছে, পিসিকে বলছে যে পিসি এনকা এনকা হয়েছে, পেহি এনকা এনকা হল। আমি প্রথমে মানে মান্টির আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠেছি, তারপর আমি ভেবেছি হয়তো স্বপ্ন দেখেছি। তারপর আমি তখন জায়গায় ছিলাম, যদি ঘুমানো অবস্থায় থাকতাম তখন হয়তো ভাবতাম যে আমি হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু আমি জাগা ছিলাম মান্টির আওয়াজ শুনে। পরে স্পষ্ট আমি বিজু মানে দাদা ভাইয়ের মানে গলা শুনেছি, এন্ড আফটার দ্যাট তোমার গলা শুনেছি। আমি খোলার আগে জাস্ট জানলা দিয়ে এরকম করে চুপি মারতে গেছি, তখনই দেখি যে কেউ নেই। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, কারণ আমি জাগা ছিলাম। তখন বিজু বলছে দূর তুই হ্যালুসিনেট করেছিস, হয়তো আসবো আসবো ওটার জন্য, মানে বলছে এটা তোর মনের ভুল, সিম্পল এই কথাটা বলেছে। কিন্তু কোথাও না কোথাও ও না মানে খুব ভয় পেয়ে রয়েছে। তো বিজুর মা ভেবেছে আর কি মেয়েটা বহুত ভয় পেয়েছে, বলছে আর ভয় খাবো না, লাগে মানে ভয় পাস না, আজকে আমি তোদের সঙ্গেই ঘুমিয়ে যাবো, মানে দুই মেয়ের সাথে উনি ঘুমোবেন। ঠিক আছে, পিসি ঘুমানোর পর মীনাক্ষী নাকি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছে। তারপর সকালবেলা যেহেতু ওরা রাত্রে উঠতে দেরি করেছে, সকালবেলা উঠে না ও ব্রাশ করছে, আর ঠিক পাশের বাড়ি একজন যে নাকি জ্যোতিষ শাস্ত্র অ্যান্ড উনি কামাখ্যায়ও মানে আপ ডাউন করেন অনেক। তারপর যে দিঘলি পুকুরিতে যে আছে, হ্যাঁ, উগ্রতারা, ওই মন্দিরে উনি যান ওনার সাধনার জন্য, অ্যান্ড উনি পুরোপুরি অ্যাস্ট্রোলজি, মানে উনি কুষ্টিও নাকি বানিয়ে দেয়। হ্যাঁ, তো হঠাৎ মানে ওর পিসিকে বলছে কি হল, আলুহি আহিলে নাকি ঘরত, শোনা পাইছো আলুহি আইছে? আলুহি মানে মানে উসকো কে বলতে, আত্মীয়, আত্মীয় পরিজন। হ্যাঁ, মানে অতিথি এসছে নাকি, অতিথিকে আলুহি বলে। অতিথি এসছে নাকি, শুনেছি নাকি আপনার ভাইয়ের মেয়ে এসছে। তো বলছে হ্যাঁ হ্যাঁ আসছে, ওই তো। মানে ও ব্রাশ করতে করতে না ভদ্রলোক না অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছে, তাকানোর পর বলছে যে রব আহি আসুময় বলে, মানে বলছে যে দাঁড়ান আমি আসছি বলে, উনি কি দেখলেন ভগবান জানে। উনি মানে ঘুরে মানে যেহেতু বুঝতেই পারছো এই সাইডে ঘুরে, মানে পুরোপুরি মেইন গেট দিয়ে উনি এসছেন। আসার পর বলছে যে ইয়েতে বসছে, বসার পর সোফা টোফাতে বসছে, ও মীনাক্ষীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তখন না মীনাক্ষীর দিকে হাসতে হাসতে বলছে যে তুমি কি কালকে একটু ভয় পেয়েছিলে, কালকে কি কিছু তোমার সঙ্গে হয়েছে? তখন না ওর পিসি ফ্যাল ফ্যাল করলে, ভদ্রলোকের পিসি তো জানতেনি উনি সব নিয়ে চর্চা করেন। বলছে আপনি কেন করে জানিলে? বলছে আপনি কি করে জানলেন? বলছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ওর সঙ্গে কিন্তু কিছু একটা আছে। বলছে কিছু একটা আছে মানে আমি ঠিক বুঝতে পারছি না। তো তখন ও মানে মানে ওই অ্যাস্ট্রোলজার উনি বলছেন যে, তখন মানে ওকে জিজ্ঞেস করছে মাইনা কুয়াশন, মানে মীনাক্ষীকে আদর করে বলছে তুমি বলো তো তোমার সঙ্গে কি কি হয়েছে। তখন না বলছে যে এরকম এরকম আমরা ঘুরতে গেছিলাম, আসার পর সেদিন ওই কুয়ার আওয়াজটা শুনলো, যে ক্যাচ 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 করে আওয়াজ হয়েছে। তারপর কালকে ওরা বিয়ে বাড়ি খেতে গেছিল, কিন্তু আমি স্পষ্ট বিজু এবং পিসির আওয়াজ শুনেছি। তো তখন না উনি বলছেন যে কোথাও তুমি এরকম ভাবে কোনো জায়গায় গেছিলে যেখানে হয়তো তোমার, তুমি ভয় পেয়েছো, এমন কোনো জায়গায় গেছিলে যেখানে তোমার ভয় লেগেছে বা কিছু একটা ফিল করেছো? তখন হঠাৎ মান্টি বলেছে আরে আমি তো সেদিন শিলং গেছি আমরা। তো এমন একটা জায়গায় মানে দাদা ভাই তো নেমে গেছে ও ইউরিন করবে বলে, আমি আর ও ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ছোট মোটো কবরস্থান, ওটা বোধহয় কোনো ফ্যামিলি, বেশি বড় না, ছোট মোটো, হার্ডলি হয়তো 6-7টা কবরই আছে, ওখানে গেছি। কিন্তু কবরটা দেখে ওরা আমার দুজনেই ভয় লেগেছে, এবং সেদিন থেকে নাকে এমন একটা গন্ধ লেগেছিল যেটা আমার মানে সেদিন আমি ভাতও খেতে পারিনি, এবং যদিও পরের দিন সকালে আর কোনো প্রবলেম হয়নি।
তখন জ্যোতিষী বলেছে যে কম পাইছো, তোমার লগত আহিছিল, মানে তোমার সঙ্গে আসছিল কিন্তু তোমার সঙ্গে ও থাকতে পারেনি, এই ঘরেও ঢুকতে পারেনি, কিন্তু ওর দৃষ্টি মীনাক্ষীর দিকে পড়েছে। আর যেহেতু কালকে ও পুরোপুরি একা পেয়েছে, মীনাক্ষীকে ও নেওয়ার চেষ্টা করেছিল। আর তখন জ্যোতিষী হাসতে হাসতে বলেছে যে মানে পিসিকে বলছে যে ময় কইছিল না হয় যে আমি যে জিনিসটা দিয়েছি তোমার বিজু এবং তোমার মেয়েকে প্রোটেক্ট করে রাখবে, দেখেছো তো ওর পিছে এসছিল ঠিকই, কিন্তু ওকে ধরতে পারিনি, কাবু করতে পারিনি। একদমই ঠিক, ওই পাশের বাড়ির ভদ্রলোক, যেহেতু বুঝতেই পারছো ওদের সঙ্গে অনেক ভালোই রিলেশন ছিল, উনি নাকি বিজু যেহেতু বাইরে বাইরে কাজ করে এবং মান্টির জন্য একটা কিছু ধারণ করতে দিয়েছিলেন, হ্যাঁ উগ্রতারার থেকেই কোনো কিছু এনে ধারণ করতে দিয়েছিলেন। তো ওইটা ধারণ করেছিলেন এবং মানে ওদের বাড়িতে না পুরোপুরি মানে ঘরটা আর কি, যখন ঘরটা পুরোপুরি বাঁধিয়ে দিয়েছিলেন, তো ওটার জন্য আর কি ঘরে প্রবেশ করতে পারিনি। তো এখন জ্যোতিষী বলছে যে এটা আমি বাইরের দিকটাও তোমার বাঁধিয়ে দেবো, যাতে কেউ তোমার ঘরে প্রবেশই করতে পারে না, এবং মাইনার জন্য আমি একটা কিছু বস্তু দিয়ে দেবো। মাইনার তুমি চিন্তা করো না, আর কোনো প্রবলেম হবে না, তুমি যে জিনিসটা ধারণ করো কিচ্ছু হবে না। খালি এটাই বলেছে যে নেক্সট টাইম না কোনো মানে ওষুধ বাড়ি ঠাড়ি কোনো বাই মরিছে, মানে কোনো বাড়িতে মৃত্যু হয়েছে বা শ্মশান এগুলির থেকে একটু দূর থেকে, আর বাই চান্স যদি যেতে হতেই মানে তোমার হয়তো আর কোনো অপশনই নেই, যেতেই হবে, ইন দ্যাট কেস তুমি এসে একটু গঙ্গা জল দিয়ে হলি ওয়াটার দিয়ে ছিটিয়ে নিও। ঠিক আছে ফাইন, এটা উনি বলে দিলেন। তো উনি তারপর নাকি মীনাক্ষীকে জিনিসটা দেন, এবং বিজু বলছে যে আমরা তো বিশ্বাসই করিনি, আমরা ভেবেছিলাম ও হ্যালুসিনেট করছে বা স্বপ্ন দেখেছে। বাট উনি যখন মানে আমরা ওনার ব্যাপারে অনেক কিছুই জানতাম আগাগোড়ার থেকে, আর ওনার মানে লাইন লাগে আর কি, অনেকে কুষ্টি বানাতে আসে বা হাত দেখাতে আসে গণনা করতে, ইনফ্যাক্ট বিয়ে হলে মানে জামাই বউয়ের ঠিকঠাক হবে কিনা ওসব গণনা করাতেও আসেন। তো ওনাকে তো আমরা ছোটবেলা থেকে দেখেছি, আর ওটার জন্য মানে উনি নিজে যেচে এসে কিন্তু আমার বোনটাকে সেভ করে গেছে। তো হ্যাঁ, এরকম ঘটনা হতেই পারে, শিলংয়ের এরকম হাইওয়েতে তো অনেক রকমের ঘটনা ঘটে। হাইওয়েরই একটা ঘটনা যেটা আমাকে পাঠিয়েছে, ধুবড়ি থেকে পাঠিয়েছে, ওর ঘটনা কিন্তু শোনাবো। তো কেমন লাগলো ঘটনাটা প্লিজ জানাতে ভুলবে না, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড সবার সঙ্গে শেয়ার করো। না আর দেরি করব না, এখন চলে যাব হলো তোমার ভাস্কর দে, ইয়েস ভাস্কর দের ঘটনাতে। ও ধুবড়ির থেকে পাঠিয়েছে, ও একটা ফটো দিয়েছে, আমি যেটা অ্যাটাচ করে দেবো। তো ধুবড়ি এবং গৌরীপুরের রাস্তার মধ্যেই পরে হলো ভাঙ্গা বলে একটা জায়গা, হ্যাঁ। তো ওই ভাঙ্গা জায়গাটা না একটা হাইওয়ে, তো ওটার মধ্যে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়, বলছে মানে আয়ো দিন নিত্যদিন অ্যাক্সিডেন্ট হতো। পার্টিকুলারলি ভাঙ্গাতে এমন একটা গাছ আছে, যেই গাছে না মানে তুমি এখন টু হুইলার করেই যাও, ফোর হুইলার করে যাও, ইনফ্যাক্ট সাইকেল করে গেলেও তোমার বেল বাজিয়ে যেতে হবে, ক্রিং ক্রিং, মানে অ্যাজ ইফ ওই যে আমি বললাম যে তালি দিয়ে মানে যে আছো সরে যাও, আমাকে যেতে দাও, আর কাইন্ড অফ একটা মানে ওদেরকে দেওয়া, হিন্ট দেওয়া বা ওদেরকে বোঝানো আমি আসছি সরে যাও, ঠিক আছে, ওইরকম হর্ন বাজিয়ে নাকি যেতে হয়। তো বলছে যে আর যদি হর্ন না বাজায় তাহলে তো নির্ধারিত দিদি অ্যাক্সিডেন্ট হবে হবে, ইনফ্যাক্ট মৃত্যু হয়েছে ওইরকম। তারপরে এত মানে হাটটা অ্যাক্সিডেন্টের হারটা ওই রাস্তায় এত বেড়ে গেছে, তারপরে নাকি এই মন্দির পার্টিকুলার এই মন্দিরটার স্থাপনা হয়েছে। তারপর যদিও রেশিওটা অনেক কমে এসছে, কিন্তু আজ থেকে অনেকদিন আগে ভাস্করের সঙ্গেও কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেটা হলো ও গৌরীপুর থেকে কোনো কাজে গেছিল গৌরীপুর, সেখান থেকে ও ওর বাইক করে ওর বাড়িতে ফিরছিল, ধুবড়িতে ফিরছিল, বললাম মিডিলে ভাঙ্গা পড়ে। তো ওই সময় কি হয়েছে, সেদিন বৃষ্টি পড়ছিল, বাইক চালিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখে মানে বৃষ্টি পড়ছে, একটু তো দেখো মানে তোমার ইয়েটা তো ভিশনটা তো আর এতটা ক্লিয়ার হয় না না নর্মালের মতো, দেখছি কি রাস্তায় দেখে বোঝা যাচ্ছে মানে খুব বয়স্ক মানে বৃদ্ধ কোন কেউ শুয়ে আছে, শুয়ে আছে। ও না বাইক চালাতে চালাতে এটা ভাবছে যে এই বৃষ্টির মধ্যে ভদ্রলোক ওখানে শুয়ে কেন আছে। তারপরে আরেকটু আগাতে আগাতে একটা জিনিস মনে হলো, মানে দেখো যদিও ও জানতো জিনিসটা হন্টেড, বাট যারা হয়তো এরকম পরোপকারী করতে সবসময় পরোপকারীর মনোভাব নিয়ে থাকে না, তারা হয়তো ওই ভৌতিক জিনিসটা আমি কোন জায়গায় আছে ওটা কিন্তু ম্যাটার করে না, বা ওটা মানে ওটার কথা ভাবেও না। তখন ওদের প্রথম এটাই আসে যে মানুষটা যদি অসুস্থ থাকে বা মানুষটা যদি কিছু হয়ে থাকে কিভাবে ওকে হেল্প করবো। ভাস্করের মনেও কিন্তু সেম ওই রকমই উপলব্ধি হয়েছিল। তো ও ভাবছে যে যদি বাই চান্স অ্যাক্সিডেন্টও হয়ে থাকে তো ভদ্রলোককে তো আমার হসপিটালে নিয়ে যেতে হবে, বা অ্যাটলিস্ট কিছু শুশ্রূষা তো করতে হবে। তো ও না আস্তে আস্তে বাইকটা আস্তে আস্তে করলো, আস্তে আস্তে করতে করতে যেখানে ভদ্রলোক মানে ওরকম করে পড়া না ওখানে থামিয়েছে, থামিয়ে না দেখছে আর কি, বলবে যে আপনার কি হয়েছে, কোনো হেল্প লাগবে কি না। ইন দ্যাট টাইম হাইওয়ে তো পিছন দিকে একটা বাইক আস্তে আস্তে ভাস্করকে দেখে নাকি ওই বাইকটা আসতে হয়ে
আস্তে করে ভাস্করকে জিজ্ঞেস করছে, এই তুমি এখানে দাঁড়িয়েছি কোনো, কি হয়েছে? তখন ভাস্কর এরকম করে বলেছে, আরে দেখো না ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক এরকম করে শুয়ে আছে, এখন অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, কিভাবে কি হেল্প করতে পারি আমি সেটাই ভাবছিলাম, ইন দ্যাট টাইম আপনি এসে গেছেন। তো বলছে কোন ভদ্রলোক? বলছে এই যে শুয়ে আছে। বলছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ভাস্কর জাস্ট টার্ন নিয়ে দেখলো যে সত্যি ওখানে কেউ নেই, অথচ এত দূর থেকে কিন্তু ভদ্রলোককে দেখে আছে এবং ভদ্রলোককে দেখে কিন্তু বাইকটা থামিয়েছে। লোকটার সঙ্গে কথা বলে জাস্ট ও এরকম করে দেখেছে, দেখার পর দেখে ভদ্রলোক গায়েব, একদম গায়েব। ঠিক আছে, ও বুঝে গেছে, যেহেতু ও ধুবড়ির বাসিন্দা, এই ব্যাপারে এই হাইওয়ের ব্যাপারে তো জানে। ও বলছে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাইকটা চালিয়ে দিয়েছি এবং খুব দ্রুত স্পিডে এসে আমার ঘরে এসে পৌঁছে গেছি। তো ও এইটাই লাস্টে একটা কোয়েশ্চেন করেছে, দিদি আমি জানি না ওটা কি ছিল, সত্যি ওটা কি ছিল, হতে পারে তুমি তো বললে যে এত হাইওয়েতে এত অ্যাক্সিডেন্ট হয়, আহ, কোনো অতৃপ্ত আত্মা হতেই পারে। তো এই ছিল ভাস্করের পাঠানো ঘটনা, আরো আছে ভাস্করের ঘটনা, আমি লাইভেও হয়তো শুনিয়ে দিয়েছি হয়তো, বা শুনিয়ে দেব, এক এক করে আসতে থাকবে। তোমরাও ঘটনা পাঠাতে থাকো, কিন্তু সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর গুয়াহাটিতেও কিন্তু এরকম একটা হন্টেড হাইওয়ে আছে, সেটা তো আমি তো একে তো নগাঁওয়ের ওটা একটু দূরে আছে, গুয়াহাটি তোমার লঙ্কেশ্বরের ওদিকে যেতে একটা নাকি হাইওয়ে আছে, সেটাতেও নাকি প্রচুর হন্টেড অ্যাক্টিভিটি হয় অ্যান্ড প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তো এরকম ঘটনা আসলে তো শোনাতেই থাকবো। কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।